প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না, বললেন অর্থমন্ত্রী। দুদকের করা মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর থেকে। বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বের হবার বেশ কটি মহাসড়কে। ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে সংশয়। বেহাল দশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের। এবং 2 বছরে 1 লাখ অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা ফ্রান্সের। কোটা না থাকায় বাংলাদেশিদের ফিরিয়ে আনতে হবে জার্মানি থেকে, জানালেন রাষ্ট্রদূত। প্রবাসী সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। বর্ষা মৌসুমে খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরুবার বেশ কটি মহাসড়কে। এ অবস্থায় কোরবানির ঈদে ঘরমুখ মানুষের যাত্রা কতটা নির্ঝঞ্ঝাট হবে তা নিয়ে প্রশ্ন আছে। তবে কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার হবে ঢাকা থেকে বেরুবার সব পথ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের মোড় বা সংযোগ স্থানগুলোতে যতদিন ওভারপাস নির্মাণ করা না হচ্ছে ততদিন এসব মোড়ে দীর্ঘ যানজটের আশঙ্কা থেকেই যায়। আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। গাজীপুর চৌরাস্তা। গেল বর্ষায় এ পথে তেমনভাবে খানাখন্দকের সৃষ্টি হয়নি, কিন্তু যানজটের এ ছবি এ মোড়ের নিত্যসঙ্গী। আর তাই জনদুর্ভোগ কমাতে গত 1 বছর ধরেই প্রতিদিন মাইকিং করে কিংবা লাঠি হাতে যানজট কমানোর চেষ্টা করছে গাজীপুরের কমিউনিটি পুলিশ। স্বাভাবিক সময়ে যদি এই অবস্থা হয়, তাহলে উৎসবের সময় এই রাস্তায় কি দুর্ভোগ নামে তা সহজেই অনুমেয়। ঢাকা মাওয়া রুটের পোস্তগোলা ব্রিজে ওঠার মুখেই পড়তে হচ্ছে খানাখন্দকের কবলে। কিছু জায়গায় মেরামতের চেষ্টা চললেও তা অনেকটাই চলছে জোড়াতালির মধ্য দিয়ে। অন্যদিকে 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হানিফ ফ্লাইওভারের সুখ অনেকটাই কেড়ে নিতে পারে ঢাকা চট্টগ্রাম রুট। কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে বেশ কটি পথে। ঈদের আগে আমাদের বিশেষ করে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া বা ঢাকায় প্রবেশ করার সব রাস্তায় আমরা চেষ্টা করতেছি সংস্কার করার জন্য। যদিও এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। তার মতে, ফি বছর সড়কগুলোর মেরামতের কাজে যেন হাত দিতে না হয়, সেজন্য এগুলো করতে হবে টেকসই মানের এবং অবকাঠামো হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। আসলে কিন্তু রাস্তার ক্যাপাসিটি অনেক, কিন্তু এই রাস্তার ক্যাপাসিটিটা খেয়ে ফেলে জাংশন। এই জাংশনগুলি হাইওয়েতে কখনো একতলে থাকার কথা নয়, সুতরাং সেখানে দিতে হবে গ্রেড সেপারেশন, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। ঈদের মৌসুমে ঢাকা থেকে বেরোবার মহাসড়কগুলোতে বিশেষ করে জাংশন পয়েন্টে তৈরি হয় ভয়াবহ গাড়ির চাপ, আর এতে দুর্ভোগে পড়েন ঘরমুখ লাখো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জাংশন পয়েন্টে যদি ওভারপাস করা যায় তাহলে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। এদিকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় খানাখন্দে ভরে গেছে পুরো মহাসড়ক। বিশেষ করে পটিয়া থেকে লোহাগড়া পর্যন্ত 40 কিলোমিটার পথে গাড়ি চালানোই দুরূহ হয়ে পড়েছে। এ কারণে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি ধীর গতিতে গাড়ি চালানোর কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পটিয়া থেকে লোহাগাড়া পর্যন্ত 40 কিলোমিটার পথ স্বাভাবিক সময় পাড়ি দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু এখন লাগছে 3 থেকে 4 ঘন্টা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বেহাল অবস্থা থেকে ক্ষুব্ধ বাস যাত্রী ও চালকেরা। এই মহাসড়কে চলাচলকারী প্রতিটি যাত্রীরই একই অবস্থা। বড় বড় খানাখন্দকে ভরে গেছে পুরো মহাসড়ক। কিছু কিছু এলাকায় বালি এবং ইটের সুরকি দিয়ে গর্ত টাকার চেষ্টা করা হলো, বৃষ্টিতে তা কাদায় পরিণত হচ্ছে। চট্টগ্রাম যেতে যেখানে আপনার 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো, এখন 1.5 ঘন্টা আসলে আমরা অর্ধেক পথে যেতে পারতেছি না। গাড়ির ঝাঁকুনি, একটু সিট পিছনে হইলে তো সমস্যা। কক্সবাজার রুটটা এটা হলো মেইন রুট, এই রুটের প্রতি কোনো তাদের আন্তরিকতা নাই। যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকেরও ক্ষুব্ধ। একে তো ভাঙা রাস্তার কারণে সঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না, একই সাথে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। জীবনে চালাচ্ছে গাড়ি, ভাঙা রাস্তা ভাঙা, গাড়িতে যেতে অনেক অসুবিধা, লোড গাড়ি পল্টি খায়।
মহাসড়কের এই বেহাল দশার জন্য বৃষ্টিকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে আর কি। তারপরেও আমরা প্রতিনিয়ত গর্ত হওয়ার সাথে সাথে প্রত্যেকটা গর্ত আমরা মানে যথাসময় রাত বলেন দিন বলেন যখনই বলেন আমরা করে যাচ্ছি। এদিকে পরিবহন কর্তৃপক্ষের দাবি ভাঙা মহাসড়কের কারণে গাড়ি নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীও কমেছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহন খাতকে। টায়ারটা নষ্ট হয় আর গাড়ি পুরোটা লুজ হয়ে যায়। টানা রোড, পুশ রোড থেকে আরম্ভ করে যে নিচে যন্ত্রাংশ আছে সেগুলো আছে বেশি, এক কথায় বলা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 8 থেকে 10,000 গাড়ি চলাচল করে, এখন তা 3 থেকে 4,000-এ নেমে এসেছে, আর যেতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এই বর্ষা মৌসুমে যানবাহন চালকদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। একে তো সরু এবং আঁকাবাঁকা রাস্তা, তার সাথে যুক্ত হয়েছে বড় বড় গর্ত, আর এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এর থেকে কোনো উত্তরণের পথ পাচ্ছে না এসব চালকেরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে অল্প সময়ের মধ্যেই 12টি বিশেষ নদী সহ মোট 65টি নৌরুট খনন করে দেশের নদীগুলোকে সচল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুঠি ঘাটে ঢাকা থেকে বরিশালগামী দুটি বিশেষ লঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। নদী খনন করে বাংলাদেশের সেই আদিরূপ ফিরিয়ে দিতে না পারি, কিন্তু নদীগুলোকে আমরা সচল করব। 24,000 কিলোমিটার নদী পথের মধ্যে এখন মাত্র 3,600 কিলোমিটার আমরা পেয়েছিলাম। ইতিমধ্যে আমরা প্রায় 2,000 কিলোমিটার নদী আমরা খনন কাজ শেষ করেছি। 53টি নৌরুট আমরা খনন করব, 12টি স্পেশাল নদী আমরা খনন করব, এই 65টি নদী আমরা খনন করব। এই রুটগুলো চালু হলে, খনন করা শেষ হলে আপনারা দেখবেন বাংলাদেশের নদীর নাব্যতা সৃষ্টি হয়েছে, নৌ চলাচল বৃদ্ধি পেয়েছে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের ভর্তি পরীক্ষা না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রথম শ্রেণীতেই শিক্ষার্থীদের ওপর বই আর পড়ার বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, কারণ এতে শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হয়। লেখাপড়া কি তা বোঝার আগে কোমলমতি অনেক শিশুকে এভাবেই নামতে হয় স্কুলের ভর্তি যুদ্ধে। আর এই যুদ্ধে উতরে যাওয়ার পরও যেন রেহাই নেই, কাঁধে চেপে বসে বইয়ের বোঝা। শৈশবে লেখাপড়ার এই চাপে পড়াশোনায় ভীতি তৈরি হয় অনেক শিক্ষার্থীর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাই নির্দেশনা দিলেন, শিক্ষা জীবনে প্রবেশ করতে শিশুদের উপর যেন বাড়তি চাপ তৈরি না হয় তা নিশ্চিত করতে। ক্লাস 1-এ ভর্তি হবে, তার জন্য ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা নিয়ে তাকে ভর্তি হতে হবে কেন? যখনই তার ভর্তির বয়স হয়ে যাবে সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করতে হবে, এটা তার অধিকার। এখানে পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না। ছাত্রছাত্রীরা যখনই তার স্কুলে যাওয়ার সময় হবে সাথে সাথে সেই স্কুলে সরাসরি তার অন্তত তার ওই পাড়ার স্কুল হলে সেখানে নিজে ওই এলাকার স্কুলে নিজে সরাসরি ভর্তি হবে এবং তাদেরকে ভর্তি করে নিতে হবে। শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য শিক্ষা হতে হবে আনন্দময়। ক্লাস 1-এ আরেকটা বিষয় আমরা দেখি, এটা প্রাইভেট স্কুলগুলি তো আছে, যেমন বইয়ের বোঝা তেমনি স্কুলে যেতে পারে না, সাথে সাথে তাদের উপরে পড়ার বোঝা এবং হোমওয়ার্ক। এত বেশি হোমওয়ার্ক দেওয়া হয় যে স্কুলে যেদিন ঢুকলো তারপরেই স্কুল সম্পর্কে একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা বোধহয় একটু দেখা দরকার যে একটা বাচ্চা 5 বছর থেকে স্কুলে গেল, তখনই তাকে সবকিছু বিদ্যা শিক্ষা দিতে হবে তা না, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার প্রতি তার আগ্রহটা সৃষ্টি করতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে জরাজীর্ণ স্কুলগুলোকে সংস্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর এই বিষয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 40 বছর। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বেতন কাঠামো পুনর্নির্ধারণ, স্বতন্ত্র বেতন স্কেল সহ 4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশের 37টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এই আন্দোলনকে শুধু বেতন বৃদ্ধির নয়, পদমর্যাদা রক্ষার আন্দোলন হিসেবেও দেখছেন শিক্ষকরা।
অষ্টম জাতীয় বেতন কাঠামোর অনুমোদনে সরকারি চাকরিজীবীরা যেখানে আনন্দে আত্মহারা, সেখানে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করলেন পূর্ণদিবস কর্মবিরতি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় শুরু হয় আন্দোলন কর্মসূচি। কমিটির কাছ থেকে আমরা আমাদের এই ন্যায্য দাবিটি আমাদের প্রতিষ্ঠিত হবে মর্যাদার বিষয়ে। পরে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। র্যালিটি শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিতর্কিত করেছে সমাবেশে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সপ্তম বেতন কাঠামোয় সচিব, সিলেকশন গ্রেড অধ্যাপক ও মেজর জেনারেলদের 1 নম্বর গ্রেডে রাখা হয়েছিল, কিন্তু অনুমোদিত নতুন কাঠামোয় অধ্যাপকদের বেতন 3 থেকে 4 ধাপ নিচে নেমে গেছে। তাই এটা কি শুধু বেতন বৃদ্ধির নয়, পদমর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে দেখছেন শিক্ষকরা। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থানটা কোথায় ফিক্স হবে আমরা কিন্তু সেটা এখনো জানি না। আগে যে পজিশন ছিলাম তার চেয়ে আমাদের 2 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর কি। সবচেয়ে দুঃখজনক হলো সিলেকশন গেটটা এখানে বাদ দেওয়া হয়েছে। শিক্ষকদের মর্যাদা আমার মনে হয় যে অন্য সকল পদবি বা মর্যাদা থেকে একটু অন্যভাবে দেখা উচিত। এদিকে সমাবেশ থেকে জানানো হয়, এ ব্যাপারে সরকারের উদ্যোগ বিবেচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আমাদের দাবি দেওয়া এগুলি সুস্পষ্ট প্রতিফলন আমাদের ক্যাবিনেট যখন আবার বসবে তার মধ্যে তাদের সিদ্ধান্তের মধ্যে আমরা সুস্পষ্ট প্রতিফলন দেখতে চাই। আলাদা পে স্কেলের দাবিতে গত 3.5 মাস ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জানাবো আপনাদের সাথে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, শিক্ষকরা তাদের সমস্যা সম্পর্কে পরিষ্কার না হয়েই আন্দোলনে নেমেছেন। এক্ষেত্রে জানার সীমাবদ্ধতা রয়েছে। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং কর্মদক্ষতা সহ বিভিন্ন বিষয়েও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে এবং এখন থেকে আর কোনো পে কমিশন হবে না। সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী দেশের, তারা একদম জ্ঞানের অভাবের ফলে এইরকম একটা আন্দোলনে গেছে। তাদের পাত্তাই নাই যে কি হয়েছে কিসে ইন দি রেকমেন্ডেশনস, কোথায় তাদের মর্যাদাহানি হয়েছে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। প্রমোশনের proportion থাকা উচিত। It should be a pyramid. It's not a pyramid. It's a reverse pyramid in the education sector. That does not work. This is an unworkable system. So it has to be reformed. এখন আর কোনো পে কমিশন হবে না। আমরা সেটা আর কি নীতিগত সিদ্ধান্ত দিচ্ছি। এইবারের পে ইনক্রিজের পরে সরকারি চাকুরিয়ারা অভিযোগ করতে পারবেন না। এখন থেকে ভবিষ্যতে যেটা হবে, there will be an officer whose business will be to look after these problems every year, and every year he will submit a report to the cabinet যে what is his assessment of the pay and service condition। এবং আমার ধারণা যে ভবিষ্যতে এরকম এই সাময়িক ইনক্রিজ হবে 2 বছর 3 বছরে একাত্তর, ওটার জন্য কোনো কমিশন লাগবে না। জার্মানিতে যেসব বাংলাদেশি শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছেন তাদেরকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের রাষ্ট্রদূত তার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শরণার্থী হিসেবে যাদের আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশিদের জন্য কোনো কোটা নেই। আমরা 8 লাখ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দিচ্ছি। মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, লিবিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের আশ্রয় দেওয়া হচ্ছে। এসব দেশে অবস্থানরত বাংলাদেশিরা সাময়িকভাবে জার্মানিতে আসতে পারছেন। তবে যেহেতু বাংলাদেশে ফিরতে তাদের কোনো বাধা নেই, তাই সরকারের উচিত তাদের ফিরিয়ে নিয়ে আসা। প্রবাসের সময় আরো থাকছে, সিরাজগঞ্জের খালকুল্লা এলাকায় 2টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত 4, আহত হয়েছেন অন্তত 50 জন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাক কাজিওনভ জানিয়েছেন, তার দেশ আগামী 2 বছরে সর্বোচ্চ 1 লাখ শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে। অভিবাসীদের চাপ সামাল দিতে ইইউভুক্ত রাষ্ট্রগুলোয় কোটার ভিত্তিতে অভিবাসীদের ভাগ করে দেওয়ার বিষয়ে অস্ট্রিয়া যে প্রস্তাব দিয়েছে তার বিরোধিতা করেছে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। এরই মধ্যে তুরস্ক থেকে ইজিয়ান সাগর পাড়ি দিয়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়া একটি নৌকা থেকে 61 জনকে উদ্ধার করেছে গ্রিসের উদ্ধারকর্মীরা।
সোমবার গ্রিসের লেসবস দ্বীপমুখী একটি অভিবাসীবাহী নৌকা ইজিয়ান সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়লে দ্রুত অভিযানে নামে গ্রিসের উদ্ধারকর্মীরা। সঠিক সময় সতর্কবার্তা পাঠানো এবং উদ্ধারকর্মীদের দ্রুত তৎপরতার কারণে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যুমুখ থেকে ফিরে এসে অভিবাসীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। এসব অভিবাসীর মূল লক্ষ্য জার্মানিতে পৌঁছানো। সম্প্রতি দেশটির সরকার অভিবাসীদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিলে হ্যাম শহরে ভিড় করতে থাকে হাজার হাজার মানুষ। তাদের আশ্রয় দিতে স্থানীয় সামরিক অস্ত্রাগার খালি করে শরণার্থী শিবির স্থাপন করে কর্তৃপক্ষ। অভিবাসীরা শেষমেশ জার্মানিতে ঠাঁই পেলেও ভুলতে পারছে না দেশ ছেড়ে আসার দুঃসহ সব স্মৃতি। আমি ইরাকের মসুল থেকে এসেছি। পুরো শহর এখন আইসিস জঙ্গিদের দখলে থাকায় প্রাণ ভয়ে ইউরোপের পথ ধরেছি। জার্মানিতে পৌঁছাতে 27 দিন লেগেছে। খেয়ে না খেয়েছিলাম, তবে এখনকার অবস্থা অনেক ভালো, আর দুশ্চিন্তা নেই। অভিবাসীদের সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যতদিন সামর্থ্য আছে করে যাব। অভিবাসীদের চাপ সামাল দেওয়ার পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে। আমি আশা করি কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে আরো এগিয়ে আসবে। তবে অভিবাসীদের অধিকাংশ জার্মানমুখী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অভিবাসীদের অভ্যর্থনা জানাতে জার্মান নাগরিকরা যেমন ইতিবাচক সাড়া দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। তাদের সেবায় অসংখ্য স্বেচ্ছাসেবক কাজ করছেন, কিন্তু এই অবস্থা কতদিন স্থায়ী হবে সেটাই প্রশ্ন। বিশেষত অভিবাসীর সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে আমি শঙ্কিত। এদিকে পশ্চিম ইউরোপের দিকে প্রতিনিয়ত ছুটে চলা বাস্তুহারা ও ভাগ্যান্বেষী অভিবাসীদের আশ্রয় দেওয়ার ইচ্ছা পোষণ করেছে ফ্রান্স। আগামী 2 বছরে ধাপে ধাপে 1 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায় দেশটির সরকার। তবে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে বলে জানান তারা। সিরিয়া ও ইরাকের অভিবাসীদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সাহায্য। তাদের আশ্রয় দিতে রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে অস্থায়ী শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এদিকে অভিবাসীদের চাপ সামাল দিতে কোটা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে অভিবাসীদের ইইউভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে অস্ট্রিয়া যে প্রস্তাব তোলে তাতে বিরোধিতা জানায় স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র। এতে ইউরোপে দরিদ্র রাষ্ট্রগুলো সংকটের মুখে পড়বে বলে জানান তারা। সানজানা চৌধুরী, সময় সংবাদ। সন্ত্রাসের পথে হাঁটার কারণেই বিএনপি এখন অস্তিত্ব সংকটে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করার জন্য বিএনপি নেতাদের প্রত্যেকের বিচার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ প্রতিহিংসার বিচার করে না মন্তব্য করে তিনি আরো বলেন, প্রকৃত অপরাধীদেরই বিচার হবে। বিএনপি আজকে অস্তিত্বের সংকটে ভুগছে। ভুল রাজনীতি করার জন্য আজকে তাদের অস্তিত্বের সংকটের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসের পথে হাঁটার কারণেই আজকে তাদের অস্তিত্বের সংকট। আজকে দেখবেন তারা করুণা ভিক্ষা করে, করুণার সুরে কথা বলে। আজকে তাদের মুখে অনেক শুভজন আপনারা শুনতে পান। আসুন আমরা ঐক্যের রাজনীতি করি, ঐক্যবদ্ধভাবে আমরা গণতন্ত্রের পথে চলে। এই সমস্ত কথাবার্তা তাদের কথায় শোনা যায়, যেহেতু তাদের অস্তিত্বের সংকটে তারা আছে। যারা খুন করেছে, হত্যা করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করা যাবে না। তাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা করবই। এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটিকে পুনর্গঠন করা হলে নতুন নেতৃত্ব দলের হাল ধরতে পারবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এদিক সেদিক গুছিয়ে নেওয়ার দরকার খানিকটা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি এই মুহূর্তেও দেওয়া হয়, 100% নিশ্চয়তা দিতে পারি, শতকরা 72% ভোট আসবে বিএনপির ঝুড়িতে। আর স্ট্যান্ডিং কমিটিকে রিঅর্গানাইজ করার একান্ত প্রয়োজন। তাতে মধ্য বয়সী ব্যক্তিবর্গ, গতিশীল চিন্তা ভাবনাকারী যারা, তাদেরকে সামনে আনতে হবে। অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী 6 অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে চার্জ গঠন করেন।
প্রায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের 21 আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক আব্দুস সোবহান। পরবর্তীতে গত 7 মে মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। বর্তমানে জামিনে থাকা অবস্থায় বদির বিচার কাজ চলছে। এবার প্রবাসের খবর। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য লালনের অঙ্গীকার নিয়ে শেষ হলো ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 29তম সম্মেলন। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশিদের 53টি সংগঠন। নিউ ইয়র্কের জ্যামাইকার একটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 3 দিনের এই সম্মেলন। আয়োজনের শেষ দিন ছিল মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক এক মুক্ত আলোচনা সভা। এতে যোগ দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। আলোচনা অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেজর ডালিম নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মূল ভূমিকায় ছিল কর্নেল ফারুক ও কর্নেল রশেদ। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে ডক্টর নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ আরো অনেকে। এটি শুরু হয়েছিল 73 সাল থেকে। আমাদের মধ্যে কিছুটা ফ্রিকশন ছিল। বঙ্গবন্ধু এটিকে অত্যন্ত উদার মনে জিনিসটাকে গ্রহণ করে উনি এটাকে দমিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি এটি হয়ে ওঠেনি এবং ওনার মৃত্যুর মধ্যে দিয়েই আপনারা হয়তো জানেন যে যদিও ডালিম নামে মেজর ডালিমকেই বলা হয় এটির সংগঠিত করার পেছনের কথা, আসলে কিন্তু ডালিম সংগঠিত করেনি, এটি ফারুক আর রশিদ ওরা কিন্তু মুক্তিযোদ্ধা নয় এবং তারাই এটি করেছিল। দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সকল প্রবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শারজার বিশিষ্ট ব্যবসায়ী এটিএম জায়েদ চৌধুরী। সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্থানীয় একটি হোটেলে তাকে আরব আমিরাত থেকে জনতা ব্যাংকের মাধ্যমে ব্যাপকভাবে রেমিটেন্স প্রেরণ করায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শারজা জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী জাকির হোসেন, প্রকৌশলী আব্দুস সালাম, কাজী মোহাম্মদ আলী, নুরুল আলম, আমিরুল ইসলাম সহ আরো অনেকে। সিরাজগঞ্জের বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের খালকুল্লা এলাকায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত 50 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 10:30টার দিকে তারাস উপজেলার খালকুল্লা নামক স্থানে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক সহ বাস দুটি রাস্তার পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় এবং আহত হন আরও প্রায় 50 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকে 10,000 করে টাকা দেওয়ার ঘোষণা করছি। একই সাথে যারা আহত হয়েছেন প্রয়োজন মতো তাদেরকে 5,000 করে টাকা দেব। নাশকতা ও বিস্ফোরক সহ 22 মামলার পলাতক আসামি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আলীকে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদার ফকির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 11টার সময় পল্লবীর কারিতাস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাতক আসামি ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক সহ মিরপুর, পল্লবী এবং কাপড় থানায় 22টি মামলা মুলতবি আছে এবং তার নামে 4টি গ্রেপ্তারি পরোয়ানাও আমাদের থানায় মুলতবি আছে। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় জামায়াত ইসলামীর সাবেক 2 সংসদ সদস্য সহ 13 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম লুৎফুর রহমান শিশির শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে পুলিশ আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার রাজধানীর পল্লবী থেকে জামায়াত ইসলামীর সাবেক 2 সংসদ সদস্য সহ 13 নেতাকর্মীকে আটক করে পল্লবী থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 20টি তাজা বোমা, বিপুল পরিমাণ সাংগঠনিক বই পুস্তক ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
আটক নেতাকর্মীদের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে আরও 42টি ও গোলাম পরোয়ারের বিরুদ্ধেও 12টি মামলা রয়েছে। গাইবান্ধা সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খোলাহাটি ইউনিয়নের অন্তত 20টি গ্রাম। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। হঠাৎ প্লাবনে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের হাজারো মানুষ। বসতবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন তারা। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ঘাঘট নদীর পানির চাপে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে মঙ্গলবার সকালে ভেঙে যায় সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সকাল 7টার দিকে বাঁধটি ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়ে গ্রামের পর গ্রামে। ভেসে যায় আবাদি জমির ফসল, পুকুরের মাছ এবং পানি উঠে পড়ে বাড়ি ঘরে। অনেকেই ঘুম থেকে উঠে জীবন বাঁচাতে চলে আসেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আবার কেউ কেউ ধান, চাল, গবাদি পশু এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরাতে পারেননি। হাত চড়াই, ছাগল, ভেড়া যা কিছু আছিল সমস্ত গেছে। আবাদি জমি ছিল 100 একর দিকে জমি তলে গেছে। চাল কিনতাম, যে মাছ বিক্রি করি সে মাছগুলো তো আমাদের ভেসে গেল। এলাকাবাসী বলছেন পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যায়। পাকা রাস্তা থেকে শুরু কালভার্ট থেকে শুরু করে সব নষ্ট হয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেই এবং আসেও নেই ওরা কোনোদিন এগুলো দেখার জন্য। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত ওই বাঁধটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে আর তাৎক্ষণিকভাবে ওই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি বন্দী হওয়ার কারণে যাদের জীবন এবং জীবিকা বাধাগ্রস্ত হবে তাদের জন্য আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত আছে। 2 পার অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর 2 মাথাটা আমি আরবানিং করতে পারবো আশা করছি। তবে ওই যে মাঝখানে যে পানির হিট ডিফারেন্স অনেক বেশি, হিট ডিফারেন্স না কমা পর্যন্ত ওখানে ওই মাঝখানে কিছু করা সম্ভব হবে না। এলাকাবাসী আশঙ্কা করছেন ঘাঘটের পানির চাপ আরো বৃদ্ধি পেলে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসংখ্য ইউনিয়ন প্লাবিত হবে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রাম থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। এদিকে চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 100 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মেঘনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া এ ভাঙনে শহর রক্ষা বাঁধের 100 মিটার এলাকার কয়েকশো সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্ক যাতে না ভাঙে সেটার জন্য আমরা আমাদের রেডি স্টকে জিও ব্যাগ এবং ব্লক আছে, ওই জিনিসগুলো আমরা ফেলবো। যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সদর উপজেলার ইছাপাশা, খোসালিয়া ও রশিদপুর সহ 8টি গ্রামের 3 শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। ফসলি জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। বাড়িতে কোথায় নিমু, কোথায় রাখবো ঠিকানা নাই। মানুষের ক্ষেত্রে থাকতেছি, পাই না ভাত, পাই না পানি। তিস্তা নদীর পানি কমে নীলফামারীর ডিমলা উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। জামালপুরের নদ নদীতে পানি কমায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি জেলার 7টি উপজেলার অন্তত 2 লক্ষাধিক মানুষের। এছাড়া যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি কমতে শুরু করেছে, তবে গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় এখনও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার সৈয়দটুলা গ্রামের মনিরের মোবাইল ফোনের দোকান থেকে 20 টাকা ফ্লেক্সিলোড করে একই গ্রামের সাত্তার। ফ্লেক্সিলোডে 1 টাকা কম দেয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে 20 রাউন্ড গুলি ও 9 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আসি,
এসে আমরা বেশ কিছু টিয়ার সেল এবং আপনার শটগান ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আর এই ঘটনার বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই ঘটনার সাথে দায়ী তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায়। রাজধানীর সব সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও স্ব হাসপাতালের পরিচালকদের তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর হাসপাতালের সমস্যা ও সেবা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ তাগিদ দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সহ ঢাকার সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার হাসপাতালের সমস্যাগুলো তুলে ধরেন। হাসপাতালের পরিচালকরাও নানা সংকটের কথা জানান সভায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রোগীদের সেবার মান বাড়াতে হবে। আমাদের যারা জনপ্রতিনিধি, জনগণের ভোটে যারা নির্বাচিত, তাদেরকে আমরা স্ব নির্বাচনী এলাকায় আমরা দায়িত্ব দিয়েছি জনপ্রতিনিধি হিসাবে, এক কারণে তার এলাকায় যে হাসপাতাল বা হেলথ কমপ্লেক্সটি আছে সেখানে যারা রুগীরা যায় তারা সবাই বলতে গেলে তাদের নির্বাচনী এলাকার ভোটার। তাদের মধ্যে দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে আমাদের সমাজের সংসদ সদস্যদেরকে সংশ্লিষ্ট করলে এই কাজের সঙ্গে, তাহলে হাসপাতাল ম্যানেজমেন্টে রোগীদের সেবার ব্যাপারে সরকারি যে উদ্যোগ আছে আপনাদের সম্পৃক্ততার মাধ্যমে সেই উদ্যোগটা আরো সফল হবে, আরো এগিয়ে যাবে। রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমেই সরকারি কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক কর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যবসাদার, এই তিনের সিন্ডিকেটের মধ্য দিয়ে একটা দুর্নীতির চক্র গড়ে ওঠে, যে দুর্নীতির চক্র পিপিআরের স্বচ্ছতা এবং ক্ষমতা তাকে অস্বীকার করে দুর্নীতি করার জন্য একটা ঝোঁক তৈরি করে আর কি। সরকারি কর্মকর্তা যিনি কেনাকাটার দায়িত্বে আছেন শুধু তাকেই দেখবেন না, অথবা ব্যবসাদারকেই দেখবেন না, তার পেছনে যে রাজনৈতিক নেতা বা মন্ত্রী অথবা এমপির এই ছায়া আছে সেটাও আপনারা দেখার চেষ্টা করবেন। শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতির টাকা কামাই করে ভোগ করা খুব কঠিন কাজ। সুতরাং আজব কালো তাকে দুদকের বারান্দায়, নাহলে কারাগারে, অথবা উচ্চ পদ হারানোর সম্ভাবনা থাকবে। কিন্তু দেশের অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এছাড়া নিপীড়িত মানুষের সহায়তায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে আরো বেশি আন্তরিক ও গতিশীল হবারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আমাদের দেশের সাধারণ মানুষের বড় একটি অংশ আছেন যারা আইনগত জটিলতায় পড়লে একজন ভালো আইনজীবী নিয়োগ দেবার সামর্থ্য রাখেন না। এতে অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। তাই আমি আইনজীবীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে বছরে অন্তত একটি করে হলেও এ ধরনের মামলায় আইনি সহায়তা প্রদান করুন। In that case, the poor people will get justice from the. এবারে দেশের বাইরের খবর। সিরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সহায়তার দাবিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ মানুষ। অন্ধকারকে আলোকিত করো শীর্ষকে কর্মসূচিতে সাড়া দেয় মেলবোর্ন, সিডনি, ডারউইন, অ্যাডিলেইড ও পার্থ শহরের হাজার হাজার মানুষ। এ সময় তারা গ্রিসে যাওয়ার পথে পানিতে ডুবে শিশু আইলানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে মানবতার বিপর্যয়ের প্রতীক বলে আখ্যা দেয়। মেলবোর্নের ট্রেজারি গার্ডেনে শোকস্তব্ধ মানুষ তাদের সরকারকে আরো বেশি সংখ্যক অভিবাসী আশ্রয় দেওয়ার আহ্বান জানায়। একই দাবি জানায় সিডনির হাইড পার্কে জড়ো হওয়া 5,000 মানুষ। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের খবর। এবার ঘরের মাঠে গোল বন্যায় ভেসে গেল মামুনুল্লাহ। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান 4-0 গোলে হারিয়েছে বাংলাদেশকে। এ জয়ের ফলে বি গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের পথে এগিয়ে গেল জর্ডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের 91 নম্বরে থাকা জর্ডানের বিপক্ষে কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামে 173 নম্বরে থাকা বাংলাদেশ। কিন্তু শক্তিশালী জর্ডানের সামর্থ্য বুঝতে মামুনুলদের সময় লাগলো মাত্র 14 মিনিট। পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে লিড এনে দেন সেলিম। এরপর বাংলাদেশের রক্ষণ ভাগ ব্যস্ত করে তোলে অতিথিদের আক্রমণ ভাগ।
এতে খেলার 33 মিনিটে আবু আমরা গোল করে লিড দ্বিগুণ করেন। তবে বিরতির পর খানিকটা আক্রমণের চেষ্টা চালায় ক্রুইফ শিষ্যরা, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের মুখ দেখেনি স্বাগতিকরা। উল্টো খেলার 56 মিনিটে সেলিম নিজের দ্বিতীয় গোল করে লিড বাড়ান 3-0-তে। ঠিক তার 3 মিনিট পর আবারও নেচে ওঠে জর্ডান। অতিথিদের আলবাকেট গোল করলে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে মামুনুলরা। প্রবাসের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না, বললেন অর্থমন্ত্রী। দুদকের করা মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 6 অক্টোবর থেকে। বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বের হবার বেশ কটি মহাসড়কে। ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে সংশয়। বেহাল দশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের। এবং 2 বছরে 1 লাখ অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা ফ্রান্সের। কোটা না থাকায় বাংলাদেশিদের ফিরিয়ে আনতে হবে জার্মানি থেকে, জানালেন রাষ্ট্রদূত। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস সেশন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।